শিয়রে সমন বলে আমাদের বাংলায় একটা কথা আছে। সমন কথার অর্থ হলো জম, কিন্তু আধুনিক কালে সমন কথাটা ব্যবহৃত হয় কিসে? কোনো মামলা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এই ধরনের যখন কোনো নোটিশ আসে তখন সেটাকে সমন বলা হয়। আজ সুপ্রিম কোর্টে যা হলো সেটাকে বাংলা করলে যেটা দাঁড়ায় সেটার নাম হচ্ছে শিয়রে এবার সমন। শিয়রে সমন কথাটাকে এভাবেও ব্যাখ্যা করা হয়, মানে সামনে একটা চরম বিপদ। তা চিরকাল কি পাপ চলে? যা খুশি করব সেই পাপটাই অ্যালাউড, এটা কি চলে? দিনের পর দিন ধরে আপনারা শুধু দর্শকবৃন্দ, আমরা যারা ভাবি যে একটি সুস্থ সমাজের স্বপ্ন দেখি, তারা তার দীর্ঘ দিন ধরে ধৈর্য ধরেছি যে কবে এই পাপগুলির শাস্তি হবে, কবে বিচার হবে। আর সেই দিন বোধহয় এবার চলে এসেছে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আজ সুপ্রিম কোর্টে বলেইছিলাম সকালবেলা যে আইপ্যাক ভার্সাস ইডি ভার্সাস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, বা আরো ভালো করে বললে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ভার্সাস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মামলাটি সুপ্রিম কোর্টে আজকে হিয়ারিং এ ছিল বিচারপতি মিশ্রার ডিভিশন বেঞ্চে। 15 নম্বর কোর্ট, 20 নম্বর লিস্টিং এখন, বা আইটেম নাম্বার। এবারে সেই হিয়ারিংটা ঠিক কি হলো সেটা তো আপনাদেরকে বলবোই, এবং তার সাথে আপনাদেরকে দেখাবো এই হিয়ারিং এর সব থেকে ইন্টারেস্টিং যে পার্টটা, সেইটা একটু পরেই এই এপিসোডেই আপনাদেরকে দেখাবো। আপনারা নিজেরা বুঝতে পারবেন যে সামনে ঠিক কি হতে চলেছে। আগামীকাল কিন্তু পশ্চিমবঙ্গের সেই মহেন্দ্রক্ষণ, যেটার জন্য মানুষ অপেক্ষা করেছিল, সেই 23 তারিখ, যে 23 তারিখের জন্য মানুষ অপেক্ষা করেছিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফা 152টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে। এখন এইটাকে যদি পাশে সরিয়ে রেখে আপনি ভাবেন যে কেন এতদিন ওইসব হিয়ারিং টিয়ারিং ওই সমস্ত অনেক শুনেছি, ওই ইডি, ওই সিবিআই, ওই এনআইএ, ওই আসে ওই চলে যায়, না, এখন ব্যাপারটা আর অতটা সহজ নয়। কারণ এই মামলা যেদিকে গড়িয়ে গেছে অলরেডি, এবং আজকে সুপ্রিম কোর্টে যা হলো ঠিক সেই একই কাণ্ড। সেটা কি? আগে আপনাদেরকে বলেছিলাম এর আগের হিয়ারিং গুলোতে, প্রথমে মিস্টার শ্যাম দেওয়ান মামলার মেনটেনেবিলিটি, মানে মামলাটা আদৌ গ্রহণযোগ্য কিনা, তারপরে মামলাটি কোন কোন আর্টিকেল সংবিধানের এক টানা পড়ে গেছেন, 1 দিন 1.5 দিন যাবত, সংবিধান থেকে শুরু করে বিভিন্ন রকম মামলার অন্যান্য আগের যে সমস্ত রায় আছে, বিভিন্ন হাইকোর্ট, সুপ্রিম কোর্টের কনস্টিটিউয়েন্সি বা সংবিধান তুলে ধরে ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন যে প্রথমত এই মামলাটা এই বেঞ্চে গ্রহণযোগ্য নয়, দ্বিতীয়ত এই বেঞ্চ এই মামলাটা শোনার যোগ্যই না, তার জন্য আরো লার্জার বেঞ্চ দরকার, মানে আরো অনেক বিচারপতির বেঞ্চ দরকার, এই দুজন বিচারপতির বেঞ্চে এটা হয় না। তিনি তার সওয়াল করেছেন। পরবর্তীতে সেমলি আবার আসলেন কপিল সিব্বাল, তিনি পিএমএলএ অ্যাক্ট নিয়ে অসংখ্য বক্তৃতা দিলেন এবং সওয়াল করলেন। তারপরে আসলেন অভিষেক মনু সিংভি, যিনি আগের দিনে যার আর্গুমেন্টটা বা সওয়ালটা অসমাপ্ত ছিল, তিনি সেটা আজকে কনক্লুড করলেন। তৎপরবর্তীতে আসলেন আজকে মেনকা গুরুস্বামী। এনারা সবাই কিন্তু ওই আইপ্যাক কেসে, ওই ইডি তদন্তের কেসে, কেউ মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী বা বিদায়ী মুখ্যমন্ত্রী বলা ভালো, তার পক্ষের, কেউ রাজ্য সরকারের, কেউ হচ্ছে তৎকালীন ডিজিপি রাজীব কুমারের, কেউ তৎকালীন সিপির, এদের সমস্ত আইনজীবী। এখন ব্যাপারটা হচ্ছে কি, প্রত্যেকের পক্ষ থেকে যদি একজন একজন করে আর্গুমেন্ট করে বা সওয়াল করে, তাহলে প্রত্যেককেই সেই সুযোগটা দিতে হবে ডিফেন্স করবার। এবার অপরাধী বা অপরাধী বলা ভালো, আমি কেটে দিলাম, উইথড্র করলাম কথাটা, অভিযুক্তর পরিমাণ যদি অনেক বেশি থাকে তাহলে তাদের অনেকগুলো সওয়াল জবাব থাকবে। সেইটা হতে 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 আজ এসে সেইটা শেষ হলো, এবং বিচারপতি মিশ্রা আগের দিন
যেটা মাননীয় বিচারপতি মিশ্রা যেটা আগের দিন মেনশন করেছিলেন এই সওয়াল জবাবের মধ্যে, যে আপনারা কি মনে করেন যখন ইডি আদৌ এই তদন্তটা করতে পারে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছিল, তখন বিচারপতি মিশ্রা বলেছিলেন আপনারা কি মনে করেন তাহলে কোনো মুখ্যমন্ত্রী যদি কোনো অপরাধ করে তাহলে ইডিকে তদন্ত করতে গেলে সেই মুখ্যমন্ত্রীর কাছ থেকেই অনুমতি নিয়ে সেই মুখ্যমন্ত্রীর এগেনস্টেই তদন্ত করতে হবে? এই প্রশ্ন কিন্তু তুলেছিলেন। কঠোর অবজারভেশন ছিল সেটা যথেষ্ট। এ বাদেও মাঝে মধ্যেই বিচারপতি মিশ্রা তিনি কিন্তু বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা তিনি কিন্তু অনেক রকম অবজারভেশন এরকম দিয়েছেন, কিন্তু আজকে যেটা দিলেন সেটাও কিন্তু নজিরবিহীন। তিনি এর আগেই বলেছেন যে এই মামলাটাই হচ্ছে নজিরবিহীন, এর কোনো নজিরই নেই ভারতবর্ষের ইতিহাসে যে একজন মুখ্যমন্ত্রী এই ধরনের কোনো একটা তদন্তকে বাধা দিতে যাচ্ছেন। আজকে মেনকা গুরুস্বামী যখন এই প্রসঙ্গগুলো তুলছেন যে কনস্টিটিউয়েন্সিতে কোনো রাজ্য এবং কেন্দ্র সরকারের মধ্যে বিরোধ, সেগুলো কিভাবে নিষ্পত্তি করতে পারে এরকম দুজন বিচারপতির ডিভিশন বেঞ্চ, সেটা আরো লার্জার বেঞ্চ বা কনস্টিটিউয়েন্সি বা সাংবিধানিক বেঞ্চ গঠন করার প্রয়োজন, তখন বিচারপতি মিশ্রা এটা বলেন যে এটা তো সমস্ত বিষয়ই না, এটা তো একটা ব্যক্তির অপরাধের বিষয়। এখানে একটা সিটিং মুখ্যমন্ত্রী, সে একটা তদন্ত হচ্ছে, সেই তদন্তের মধ্যে ঢুকে গিয়ে সেখান থেকে তদন্ত প্রক্রিয়াকে বাধা দিয়ে দিচ্ছেন, এটা তো গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর সংকটের বিষয়। আমরা তো সেইটা নিয়ে চিন্তিত। তখন সলিসিটর জেনারেল তুষার মেহতা উঠে দাঁড়িয়ে বলেন যে যেখান থেকে কিনা তথ্য প্রমাণ পর্যন্ত লুট করে নিয়ে আসা হয়েছে, এবং তখন মেনকা গুরুস্বামী সেইটার এগেনস্টে আরো কিছু বলবার চেষ্টা করেন, কিন্তু সেই সওয়াল জবাব মূলত রেফারেন্স, বিভিন্ন রকমের রেফারেন্স, আগের মামলার বিভিন্ন রকম রায়, যেগুলোর সাথে আমাদের মনে হয়েছে ব্যক্তিগতভাবে, যদিও ব্যাপারটা সাবজুডিস, সুপ্রিম কোর্ট যেটা ভালো মনে করবে সেটাই করবে, কিন্তু আমাদের মনে হয়েছে ব্যাপারগুলো বড্ড যেন অপ্রাসঙ্গিক সওয়াল হয়ে যাচ্ছে। মানে কোনো রকমে কোনো না কোনো ছুতোয় সময়টাকে নষ্ট করে দেওয়া আদালতের। যদিও আদালত যদি মনে করতো যে হ্যাঁ সময় নষ্ট হচ্ছে, তাহলে আদালত অবশ্যই সেখানে বাধা দিতে পারত। এবার দেখে নিন আপনারা ছোট্ট করে যে ঠিক সওয়াল জবাবের সময় কি হয়েছিল, একটু দেখুন, তারপরে আর ঠিক 2 মিনিট আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা আগে দেখে নিন ঠিক কোর্টে কি হয়েছিল, কার্টসি সুপ্রিম কোর্ট, বা আমরা ক্রেডিট দিচ্ছি এই যে ক্লিপটা, সেটা সুপ্রিম কোর্টের থেকেই লাইভ স্ট্রিমিং থেকেই নেওয়া। Yes. Yes, may I read, my lords? The constitutionally appropriate party here, the Union of India, if in dispute with a state, ought to proceed under Article 131 of the Constitution. Now, I'm going to deal with just these 2 propositions, my lords, and questions relating to the character of Article 32, writ jurisdiction, union state dispute, qualify as substantial questions of law, and hence trigger Article 145(3), mandating a reference to a larger constitutional bench. Now, these are the 2 propositions I'll deal with, my lords. Now, may I first read, my lords, with your permission, Article 131, my lords, of the Constitution. Now, may I take you straight away, my lords? Now, what right of the state is involved in this? No, my lords, it is that if there is a dispute, that's why I'll just read. No, what is that dispute in Yes. this case between the state and the union? No, my lords, if there is a dispute, and here the dispute may well be, this is the extent of. No, we are sorry. Yes, This is not a dispute between the state and the center. my lords, here the union. You cannot, you cannot walk in. Yes, Any chief minister of any state, yes, just walk in the midst of an inquiry or investigation, and make the democracy in peril, and then argue that it's a dispute essentially between the state and these are individuals. my lords, when we Incriminating come, evidence is taken away. Yes. Incriminating evidence is taken away. What is this kind of, don't My lords, convert into a dispute between the state and the union. my This lords, is not per se. This is per se an act committed by an individual who happens to be the chief minister, keeping the whole system and whole democracy in jeopardy. my lords, respectfully, I'll disagree with that.
And I'll show you why. Please allow me to just develop my argument and I'll show you why. Yes. Yeah, please allow me that, my lords. I'll just develop the argument. I'll also place for the possible question and dispute under 131. So I will start, my lords, by just reading what does 131 speak to. Your lordships has this, my lords, paragraph 146. Which central government or ED officer can seek an inquiry by CBI in a suit under 131? Tell us My lords, whether that relief can be granted my lords, we are not. by the Supreme Court No. directing a CBI inquiry in 131 suit. No, my lords, but here they are not asking. They are saying that their officers' fundamental rights are being violated. That is their case. No, that is their case. That but is their case. Parveen, They have come okay, to you on you, this. you are saying that if at all this can be maintainable, Yes. this cannot be maintainable under 32, but it can only be under 131. No, my lords, I'm not That is saying what your that argument. will be. That we have a legal question, perhaps, that has not been countenanced before, that has not been formulated before, that there may be a legal issue between what should be the union, not the enforcement directorate, not two individuals who are officers of the enforcement directorate under 32. That is my only point. That is my only point. They have not come under 131. They have not even come as the Union of India. No, but it's your suggestion. No, I am saying if your lordships were looking for a plausible way, then that plausible way would certainly not be a writ petition, a 32 petition. There may be a dispute between the union when the necessary party and the proper party would be the Union of India and the proper party would be the state. That's all I'm saying. That's all I'm saying, my lords. Therefore, we are asking Yes. whether in 131 suit, a relief of this nature, seeking direction for a CBI inquiry, can be sought in 131 suit. My lords, but they are not seeking that. They are seeking They are CBI seeking the fundamental rights of the officer being violated. They are saying the fundamental right of the officer is being violated, and therefore they want to CBI. There's a difference there, my lords. They are not coming as a suit. They are not coming as a suit. এবার বিষয় হচ্ছে আপনারা পুরো জিনিসটা দেখলেন কিভাবে অপদস্থ হয়েছে সুপ্রিম কোর্টে আজকে, কিন্তু আগামী কাল তো ভোট, এবং আপনাদের সবচেয়ে বড় তথ্য দিই যেটা, সেটা হচ্ছে আগামীকাল এই মামলাটির আবার সওয়াল রয়েছে সকালবেলা, মানে কোর্ট খুললে। এবং তার সাথে আর একটা এবং যোগ করে বলছি যে ওনাদের সওয়াল কিন্তু শেষ। এবার ইডির পক্ষে মিস্টার রাজু এবং কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা, তারা তাদের সাবমিশন রাখবেন বা সওয়াল জবাবগুলো বলবেন। মধ্যবর্তী পর্যায়টা ভুলে যাবেন না, কিন্তু মধ্যবর্তী পর্যায়ে ওই আইপ্যাকের কিন্তু শীর্ষ ডিরেক্টর দীনেশ চান্ডেল তিনি কিন্তু অ্যারেস্ট হয়ে গেছেন ওই একই কেসে, ওই কয়লা পাচার কাণ্ডে, যেটি এই বিচারপতি মিশ্রা বলেছেন যে সুপ্রিম কোর্ট যদি কোনো ইডিকে বা সিবিআইকে তদন্ত করতে দেয়, তাহলে সেই তদন্তটার জন্যেও কি অন্য কারোর অনুমতির প্রয়োজন পড়বে না। সেই ব্যাপারগুলো মনে হয় খুব একটা ধোপে টিকবে বলে আমাদের মনে হয় না। মানে সওয়াল ওনারা রেখেছেন, বিচারপতি মিশ্রা তার অবজারভেশন দিয়েছেন, কিন্তু আগামী দিন ঠিক কি অপেক্ষা করে আছে। আগেই বলেছিলাম যে একটা রাজনৈতিক দলের মূল কাজ হচ্ছে একদম 15 বছর ধরে শুধু মানুষকে ঠকানো এবং মিথ্যা এবং যত রকমের অসামাজিক কাজ আছে সব কিছুকে প্রশ্রয় দেওয়া। মাঝখানে তার সাথে যদি যোগ করি দুটি বিভিন্ন ধর্মের অবলম্বনকারী জাতি, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ভুল বোঝানো, উস্কানি দেওয়া, একটি জাতিকে তোষণ করা আর একটিকে বঞ্চিত করা, এই সমস্ত কিছু কাজ। মানে আমাদের স্কুল জীবনে আমরা পড়তাম না, চুরি করা অপরাধ, অন্যকে অত্যাচার করা অপরাধ, অন্যকে অপমান করা অপরাধ, বাজে নোংরা ভাষা বলা অপরাধ, বাজে নোংরা ভাষার সাথে নোংরা অঙ্গভঙ্গি করা অপরাধ, মহিলাদের মানে অসম্মান করা অপরাধ, মহিলাদের দেখে কুরুচিকর অঙ্গভঙ্গি করা অপরাধ,
দেশের খনিজ সম্পদ বা অন্যান্য কোনো জিনিসকে লুট করা অপরাধ, এবং লুট চুরি এই সমস্তগুলোকে সাহায্য করা পর্যন্ত অপরাধ, শিক্ষাকে ধ্বংস করা অপরাধ, মাস্টারমশাইদের অসম্মান করা অপরাধ। আপনি ভাবুন, লিস্ট শেষ হবে না। এই যা অপরাধ আছে আপনারা খেয়াল করে দেখুন, সমস্ত করে নিয়েছে এই সরকারটা, বিদায়ী সরকারটা। কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্টে যা হতে চলেছে, আর আগামীকাল নির্বাচন কমিশন যা নিরাপত্তা বলয় তৈরি করেছে, মানুষ কিন্তু সুযোগ পাচ্ছে। অবশ্যই প্রচুর চ্যানেলের আগে প্রত্যেকবার এক্সপেক্ট করেছে এই বোধহয় গ্রেপ্তার হবে, ঠিক আছে, কিন্তু বিচার তো আপনার হাতে। এবার এত ক্ষোভ, এত অপরাধ, এত অন্যায়কে যদি আপনি অন্যায় বলে মনে করেন, যদি মনে করেন আপনার ঘরের মানুষ নিরাপদে বাস করবে, আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ হবে, এই সমস্ত কিছুকে, আগের সমস্ত কিছু যা ঘটে গেছে, এই সব কিছুকে বিচার করে রায় দান করবার সমস্ত ক্ষমতা এবার আপনারই হাতে। আগামীকাল ইভিএম মেশিনে বোতামে, এবং আগামী 29 তারিখ ইভিএম মেশিনের বোতামে। কিন্তু আগামী 29 তারিখ পর্যন্ত আরো কি কি ডেভেলপমেন্ট হয় কোর্টে এবং রাজনৈতিক ক্ষেত্রে তো বোঝাই গেছে যে একটা পরিবর্তনের সুনামি আসতে চলেছে। তার সাথে মানুষ এটাও চাইছে যে এই সমস্ত অপরাধগুলোর বিচার হোক, এবং বিচারের রায়দানটাও আমরা দেখতে চাই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা একটু লাইক, শেয়ার, কমেন্ট করুন, একটু সাবস্ক্রাইব করুন, আপনারা হাত খুলে লিখুন এবং শেয়ার করুন। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।